আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে ৫ জেলায় বিএনপির সমাবেশ। পাল্টাপাল্টি কর্মসূচিতে ফেনীতে উত্তেজনা, ১৪৪ ধারা জারি। ঝালকাঠিতে লঞ্চে আগুনের ঘটনায় আরও ২ জনের মরদেহ উদ্ধার। ঘটনাস্থলে গেছে নৌ অধিদপ্তরের তদন্তকারী দল। আদি বুড়িগঙ্গা চ্যানেল উদ্ধারে লালবাগে জেলা প্রশাসন ও বিআরডব্লিউটি এর অভিযান। গুড়িয়ে দেয়া হচ্ছে অবৈধ স্থাপনা। করোনার বুস্টার ডোজ কার্যক্রমের দ্বিতীয় দিনে বেড়েছে পরিধি। সার্বিক ব্যবস্থাপনায় খুশি টিকা গ্রহীতারা। আজকে বুস্টার ডোজ দিলাম, আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। গতকালকেও আমাদের অনেকে দিয়েছে, আমরাও এখন দিচ্ছি, এর কোনো সমস্যা নেই। জাতীয়ভাবে না হলেও চট্টগ্রামে চলছে বই উৎসবের প্রস্তুতি। বছরের প্রথম দিনেই সব শিক্ষার্থীর হাতে পাঠ্যপুস্তক পৌঁছে দেওয়া নিয়ে সংশয়। 2 ক্যাটাগরিতে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন পুরস্কার পেলেন যমুনা টিভির রিয়াজ রায়হান। অপরাধ ও মাদক চোরাচালান নিয়ে প্রতিবেদনের স্বীকৃতি। প্রথমবারের মতো পূর্বাঞ্চলে বসছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আসর। চলছে স্টল প্যাভিলিয়নের সাজসজ্জা কাজ। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশে আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশ আপনাদের সাথে থাকছি আমি শাইল ইসলাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে আজও কয়েক জেলায় সমাবেশ করছে বিএনপি। সমাবেশ ঘিরে ভোলার পৌর এলাকায় সমবেত হচ্ছে নেতাকর্মীরা। ফেনীতে সমাবেশ স্থলে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। এছাড়া সমাবেশ হচ্ছে ঝিনাইদহ, নরসিংদী আর নোয়াখালীতে। নরসিংদীতে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, নোয়াখালীতে ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, ভোলায় ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ ও ঝিনাইদহে ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। ৩০ ডিসেম্বর পর্যন্ত ৩২ জেলায় সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি পালন করবে বিএনপি ও সহযোগী সংগঠন। নোয়াখালী সমাবেশে প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ নোমান রয়েছেন। এ ব্যাপারে আরও জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ। সমাবেশ কোন পর্যায়ে রয়েছে, নেতারা কি বলছেন সে সম্পর্কে একটু আপনার কাছে বিস্তারিত জানতে চাই। শায়লা, এখন থেকে কিছুক্ষণ আগে এই নোয়াখালীর যে সমাবেশ বিএনপির অর্থাৎ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীর যে সমাবেশটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেটি অনুষ্ঠিত হয়ে গেছে। সকাল 10টায় শুরু হওয়ার কথা থাকলেও এটি অবশ্য 1 ঘন্টা পরে 11টার পরে শুরু হয়েছে এবং এখানে থাকার কথা ছিল কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি অসুস্থতার কারণে আসেননি। এখানে উপস্থিত হয়েছেন যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহমুদুল খোকন এবং খালেদা জিয়ার উপদেষ্টা জনাব আব্দুল ফারুক উপস্থিত ছিলেন এবং সকাল থেকে বিভিন্ন উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন থেকে নেতা কর্মীরা তারা মিছিল নিয়ে এসেছেন এই সমাবেশস্থলে এবং সবারই একটি দাবি ছিল যে খালেদা জিয়ার মুক্তি এবং তার সুচিকিৎসা। তবে এখানে ব্যারিস্টার মাহমুদুল খোকন যেটি বলেছেন যে সরকার কোন উপায়ে বেগম খালেদা জিয়া চিকিৎসা করাবে সেই আইন বা সেই উপায়টি সরকারকে বের করে নেওয়ার দাবি জানিয়েছেন। এছাড়া জনাব আব্দুল ফারুক একটি দাবি জানিয়েছেন যে রাষ্ট্রপতির কাছে তিনি দাবি জানিয়েছেন যে রাষ্ট্রপতির ক্ষমতা আছে, তিনি চাইলে বেগম খালেদা জিয়ার একটি ব্যবস্থা করে চিকিৎসার ব্যবস্থা করাতে পারেন। তবে এখানকার যে উপজেলা, জেলা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং যে মিছিল করে তারা যে স্লোগান দিয়েছেন সবার একটাই দাবি যে তাদের যে নেত্রী খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসা, এবং এই দাবির জন্য তারা ভবিষ্যতে আগামী দিনেও তারা রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন। শায়লা, সবুজ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে পর্যায়ে যোগ দেওয়ার জন্য। একই জায়গায় সমাবেশ ঢাকাকে কেন্দ্র করে উত্তেজনা ফেনীতে। কথা বলবো এই পর্যায়ে সহকর্মী আরিফুর রহমানের সাথে। আরিফ, ১৪৪ ধারা জারির পর শহরের এখনকার কি অবস্থা সেটি সম্পর্কে আপনার কাছে জানতে চাই। শায়লা,
যে আজকে বিএনপির যেখানে জনসভা হওয়ার কথা ছিল ওয়াবদা মাঠ, এটি হচ্ছে যে সেই ওয়াবদা মাঠ যেখানে আজকে বিএনপির কিন্তু নেতাকর্মীদের বিশাল একটা প্রস্তুতির কথা ছিল, সেখানে কিন্তু একদম এখন শুনশান নীরব। যেখানে এখন অবস্থান করছে পুলিশ, কারণ হচ্ছে যে একই মাঠে জেলা যুবলীগ একটি কর্মী সভার ডাক দিয়েছিল। জেলা যুবলীগ কর্মী সভার ডাক দেওয়ার পরে গতকাল রাত 10:30টার দিকে ফেনীর জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে এবং কি এই ওয়াবদা মাঠের আশপাশ এবং কি পুরো ফেনী শহর জুড়ে এখানে 144 ধারা জারি করেছে জেলা প্রশাসন। আমি ফেনীর জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদুল হাসানের সাথে কথা বলেছিলাম। তিনি যেটি জানিয়েছেন যে এখানে পাল্টাপাল্টি দুটি দল এখানে সমাবেশ ডাকার কারণে এখানে এই যে 144 ধারা জারি করা হয়েছে। আমি বিএনপি নেতাকর্মীদের সাথে কথা বলেছিলাম। বিএনপি নেতাকর্মীরা যেটি বলেছে যে এখানে যে যুবলীগের যে কর্মী সভাটি এটি সম্পূর্ণ অন্যায়ভাবে ডাকা হয়েছে। বিএনপির আজকের এই কর্মসূচিটি মূলত ঠেকানোর জন্য। তবে বিএনপি আজকে শহরে বিভিন্ন স্থানে অবস্থান করেছে। সেখানে শহরে ইসলামপুর রোডে সেখানে অবস্থান করায় পুলিশ তাদেরকে সেখানে ধাওয়া পাল্টা দেওয়ার কিন্তু ঘটনা ঘটেছে। তবে বিএনপির দাবি হচ্ছে যে তারা যে কোনো মূল্যে ফেনীতে একটি খালেদা জিয়ার মুক্তির দাবিতে একটি তারা সমাবেশ করবে। শায়লা। আরিফ, ধন্যবাদ আপনাকে। নরসিংদীতে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যোগ দেবেন। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আইয়ুব খান সরকার। আইয়ুব, কেন্দ্রীয় নেতারা কি উপস্থিত হয়েছেন কিনা, কোন পর্যায়ে সমাবেশ রয়েছে জানাবেন। জেলা বিএনপির যে নেতৃবৃন্দরা রয়েছে তারা ধীরে ধীরে আসছে এখানে মিছিল করে স্বেচ্ছাসেবক দল, যুব দল সহ বিভিন্ন দল আসলে ধীরে ধীরে আসছে। তো পুলিশ আসলে এখানে যে জেলা বিএনপির সভাপতি যে এখানে আসলে পুলিশ তাদেরকে কোনো মঞ্চ করতে দেয়নি, যার কারণে তারা এই পুলিশ তাদেরকে জেলা বিএনপির কার্যালয়ে আসলে সমাবেশ করার কথা বলছে। তো তারা আরো অভিযোগ করেছেন যে তাদেরকে আসলে নানাভাবে তারা বাইরে যেন সমাবেশটি না করতে পারে সে বিষয়ে তারা কথা বলছেন। আর পাশাপাশি হচ্ছে যে এখানে কেন্দ্রীয় যে নেতৃবৃন্দরা রয়েছেন ঢাকা থেকে আসবেন, তারা এখনো এসে পৌঁছাননি। বেলা 2টায় আসলে এই সমাবেশটি শুরু হওয়ার কথা রয়েছে। আর নেতৃবৃন্দরা এখানে অপেক্ষা করছেন। শায়লা। আরিফ, ধন্যবাদ আপনাকে। নিষ্পত্তি হওয়া আবেদন নতুন করে পুনর্বিবেচনা করার সুযোগ নেই, তবে কারাগারে ফিরে নতুন করে আবেদন করতে পারবেন খালেদা জিয়া। চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদন প্রসঙ্গে এমনটাই জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে ডিআরইউতে ক্র্যাবের বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন তিনি। এই দরখাস্তটা কিন্তু নিষ্পত্তি হয়ে গেছে। আমার কথা হচ্ছে, আমি যেটা বারবার বলে আসছি, একটা নিষ্পত্তি করার দরখাস্ত কিন্তু পুনর্বিবেচনা করার ক্ষমতা আমার নাই আইনে। শর্তযুক্ত করেছেন, ছেড়ে দিয়েছেন, এটা আমি মানি না। আমাকে জেলে নিয়ে যান, আমি আবার দরখাস্ত করব, তখন উনি দরখাস্ত করতে পারেন। ঝালকাঠিতে লঞ্চে আগুনের ঘটনায় আরও 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 43 জনে। সকালে বিষখালী সুগন্ধা গাবখান নদীর মোহনার এক নারী ও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তবে নিহতদের এখনও পরিচয় পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে ডুবুরি দল। নিখোঁজদের খোঁজে নদীর পাড়ে ভিড় করছেন স্বজনরা। এদিকে নৌ পরিবহনের অধিদপ্তরের 4 সদস্য বিশিষ্ট তদন্ত দল ঝালকাঠিতে গেছে। আগুন লাগা এমভি অভিযান 10 লঞ্চ ঘুরে দেখেন তারা। দর্শক, এই বিষয়ে আরও জানবো আমরা। আমাদের সাথে যোগ দিবেন এ পর্যায়ে ঝালকাঠি থেকে আমাদের সহকর্মী দুলাল সাহা। দুলাল, নিখোঁজদের পরিচয় কি পাওয়া গেছে কিনা, উদ্ধার অভিযান এখন পর্যন্ত আসলে কোন পর্যায়ে রয়েছে, সে সম্পর্কে আপনার কাছে কী কী তথ্য রয়েছে সেটি জানতে চাই। শায়লা, সকাল থেকে ফায়ার সার্ভিস এবং ডুবুরি দল তারা সুগন্ধা, বিষখালী
এবং গাবখান নদীর বিভিন্ন জায়গায় তারা টহল দিয়ে বেড়াচ্ছে এবং লাশ খুঁজে বেড়াচ্ছে। সকাল 8:30টায় সুগন্ধা নদীর থেকে একটি নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স 35 বছর মতো হবে। আর তার 1-1.5 ঘন্টা পরেই আবার বিষখালী নদীর থেকে আরেকটি লাশ উদ্ধার করেছেন তার এক পুরুষ, তার বয়সও প্রায় 30 বছরের মতো হবে। এই নিয়ে ঝালকাঠিতে সর্বমোট এই নিয়ে 5টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে 2টি মৃতদেহের শনাক্ত করা হয়েছে এবং 2টি মৃতদেহ তার স্বজনদের হাতে মর্গে রিপোর্টের পরই হস্তান্তর করা হয়েছে। বাকি 3 জনের মৃতদেহের এখনো শনাক্ত করা হয়নি। সেই শনাক্তকারীদের যারা আসে যান, তার আত্মীয় পরিজন যদি আসেন, তারা যদি শনাক্ত করতে পারেন তাহলে মর্গে রিপোর্টের পরই তাদের হাতে হস্তান্তর করা হবে বলে পুলিশ জানিয়েছে। আর এদিকে এখনো নৌ পরিবহন অধিদপ্তর থেকে আসা 4 সদস্য বিশিষ্টের তদন্ত কমিটি এখনো তদন্ত করছেন এবং তারা সেই তদন্তের পরে অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে পর্যায়ে যোগ দেওয়ার জন্য এবং বিস্তারিত জানাবার জন্য। রাজধানীর লালবাগের শহীদনগর বৌবাজার এলাকায় বুড়িগঙ্গা নদীর আদি চ্যানেল উদ্ধারে 4র্থ দিনের মতো অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ ও জেলা প্রশাসন। সকালে বিআইডব্লিউটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওবায়দুল্লাহর নেতৃত্বে এই অভিযান শুরু হয়। বুড়িগঙ্গা নদীর আদি চ্যানেলের ওপর অবৈধভাবে গড়ে তোলা বেশ কিছু স্থাপনা উচ্ছেদ করা হয়। বিআইডব্লিউটিএ এর ঢাকা বন্দরের উপপরিচালক জানান, উচ্চ আদালতের নির্দেশে বহুতল ভবন 74টি অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হচ্ছে। এর আগে গত 3 দিনে প্রায় 50টি বহুতল ভবন সহ প্রায় 1/2 অবৈধ স্থাপনা উচ্ছেদে করা হয়। বুড়িগঙ্গা নদীর আদি চ্যানেলে উদ্ধারে আরও 2 দিন এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। তবে নকশা অনুসারে বৈধ স্থাপনাকে অবৈধ হিসেবে ভেঙে ফেলা, নোটিশ ও পর্যাপ্ত সময় না দেওয়ার অভিযোগও করেন অনেক ভবন মালিকের। ফার্স্ট অফ অল আমাদেরকে কোনো নোটিশ দেওয়া হয়নি। তারা যদিও বলতেছে যে তারা মাইকিং করে যাচ্ছে, কিন্তু ইন্ডিভিজুয়ালি কাউকে কোনো নোটিশ পাঠানো হয়নি, যেটা খুব আপসেটিং বিষয়টা। কিছুক্ষণ আগে যে এটা মার্কিং করে বললো আপনার 3 ঘন্টা সময় দেন, কথা হলো এখানে অনেক গরিব টরিব মানুষ থাকে। দর্শক, অভিযানের খবরাখবর রাখছেন আমাদের সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। সরাসরি যেতে চাই তার কাছে। শান্ত, অভিযান এখন কোন পর্যায়ে রয়েছে সেটি জানাবেন। শায়লা, এই লালবাগ থানার চারপাশের যে উচ্ছেদ অভিযান, সেই অভিযান শেষ হয়েছে এবং এখন সেই অভিযান পার্শ্ববর্তী এলাকার দিকে অগ্রসর হচ্ছে। হয়তো কিছুক্ষণ পরে সেখানে ভাঙা শুরু হতে পারে। তবে এই অঞ্চলের যেই অভিযানটি আজকে পরিচালিত হলো সেটা নিয়ে কিছু বলতে চাই। যে এই পিছনের যে ভবনটি আমরা দেখতে পাচ্ছি সাদা, এই ভবনটির মালিক কামরুল চৌধুরী, তিনি প্রবাসী। তিনি সকাল থেকেই আসলে এখানে যখন অভিযানের প্রারম্ভ সময় ছিল তখন থেকেই কিন্তু এখানে তার যে দলিলপত্র রয়েছে এবং তার যে গত 3 মাস আগেই তিনি খাজনা দিয়েছেন সেই কাগজপত্র সহ তিনি কিন্তু বিআইডব্লিউটিএ এবং এখানকার যিনি ম্যাজিস্ট্রেট তার সাথে কথা বলার চেষ্টা করেছেন এবং বারবারই সময় চেয়েছেন যে তাকে যদি সময় দেওয়া হয় সেক্ষেত্রে তিনি নিজেই নিজ দায়িত্বে সেই নকশা অনুসারে ভবনটি ভেঙে নেবেন, কিন্তু সেই সময়টি তাকে দেওয়া হয়নি। আমি আরেকটি জিনিস দেখাতে চাই যে এখানকার স্থানীয় যারা আছেন তারা কিন্তু অভিযোগ করছিলেন যে আমরা যেই জায়গাটিতে এখন দাঁড়িয়ে রয়েছি তার ঠিক পাশেই লালবাগ থানার যে 6তলা ভবন, সেই ভবনের সাথে লাগোয়া এই ভবনটি নিয়ে কিন্তু স্থানীয়রা কিন্তু বারবার অভিযোগ করছেন যে আসলে এই সরকারি ভবন যদি আসলে অবৈধ না হয়, এটি যদি আসলে বুড়িগঙ্গার আদি চ্যানেলের মাঝখানে না পড়ে থাকে, তাহলে পরের ভবনটি কিভাবে আসলে বুড়িগঙ্গার আদি চ্যানেলের জায়গা অবৈধভাবে দখল করা হলো। এইটা নিয়ে আসলে সাধারণ মনে অনেক প্রশ্ন রয়েছে এবং এটা নিয়ে আসলে কোনো প্রকার কর্তৃপক্ষই আসলে এখন পর্যন্ত কোনো কথা বলেননি। তো এখন পর্যন্ত বলতে হবে যে আসলে চারপাশের ভবন বেশ কয়েকটি ভাঙা দৃশ্য আমরা দেখেছি এবং প্রত্যেকটি ভবনের মালিকই আসলে সময় চেয়েছিলেন যে তাদেরকে একটু নির্দিষ্ট সময় বা 1 সপ্তাহ সময় দিলে তাদের যে মালামালগুলো রয়েছে সেগুলো তারা সরিয়ে নিতে পারতেন। সেই সময়টি তাদেরকে আসলে দেয়া হয়নি। শায়লা। শান্ত, ধন্যবাদ আপনাকে। চলছে করোনা টিকার বুস্টার ডোজ। কার্যক্রমের 2য় দিনে বেড়েছে পরিধি। টিকা পাচ্ছেন ঢাকার বাইরের ষাটোর্ধ্ব ও করোনার সম্মুখ সারির যোদ্ধারাও। সকাল 10টা থেকে রাজধানীর একাধিক হাসপাতালে টিকা কেন্দ্রে শুরু হয় এই কার্যক্রম। ভ্যাকসিন গ্রহণকারীরা জানান, গতকাল SMS নিয়ে যে সমস্যা দেখা দিয়েছিল তা অনেকটা সমাধান হয়েছে। করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হওয়ার পর এই কার্যক্রম শুরু হয় স্বস্তি প্রকাশ করেছেন সবাই। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 2য় ডোজ নেয়ার পর যাদের 6 মাস অতিবাহিত হয়েছে শুধুমাত্র তাদেরকেই SMS দেয়া হবে। আগের কেন্দ্র থেকেই নেওয়া যাবে বুস্টার ডোজ।
সমস্যা হয়নি। আমরা আসছি যথারীতি রেজিস্ট্রি করার পরে আমাদের কাউন্টারে থেকে পাঠালো ভিতরে, যেখানে বুস্টার দেওয়া হচ্ছে, গেলাম, ওরা দিয়ে দিল। খুব আবার সিস্টেমটা মহিলার জন্য আলাদা করে সে মানে ব্যবস্থা করা হচ্ছে, পুরুষদের জন্য আলাদা, এখানে কোনো ঝামেলার কোনো কিছু নাই। আজকে বুস্টার ডোজ দিলাম, না আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি আর কি। গতকালকেও আমাদের অনেকে দিয়েছে, আমরাও এখন দিচ্ছি, এর কোনো সমস্যা নেই এবং খুবই ভালো। ঢাকা ক্লাবে ইউডিসিএল এর বার্ষিক সাধারণ সভায় যোগদান শেষে সাংবাদিকদের সাথে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক কথা বলেছেন। সে বিষয়ে আমরা আরও তথ্য জানবো। আমাদের সহকর্মী আশিক মাহমুদ রয়েছেন সেখানে, তার কাছ থেকে। আশিক, স্বাস্থ্যমন্ত্রী কি বলেছেন, আরও আপনার কাছে কি তথ্য রয়েছে সেটি জানতে চাই একটু। স্বাস্থ্যমন্ত্রী কিছুক্ষণ আগেই এই ইডিসিএল এর যে বার্ষিক সাধারণ সভা, সেখানে প্রধান অতিথির হিসেবে যোগ দিয়ে কথা বলেছেন এবং তার কাছে আমরা জানতে চেয়েছিলাম যে এই টিকার যে কার্যক্রমগুলো চলছে, আপনি জানেন যে বুস্টার ডোজের কার্যক্রম শুরু হয়েছে এবং সেই কার্যক্রমের কি অবস্থা, মানুষ টিকা সবাই পাবেন কিনা বা বুস্টার ডোজ দেওয়ার জন্য পর্যাপ্ত টিকা আছে কিনা, এই বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম। মাননীয় মন্ত্রী আমাদেরকে যেটি জানিয়েছেন যে বাংলাদেশে মানুষের টিকা দেওয়ার জন্য এখন পর্যন্ত প্রায় 31-32 কোটি টিকা রয়েছে, অর্থাৎ বুস্টার ডোজ দেওয়ার পরেও তিনি বলছেন যে প্রায় 3 কোটি টিকা আমাদের উদ্বৃত্ত থেকে যাবে, অর্থাৎ করোনার টিকার কোনো সংকট হবে না এবং এমনটি তিনি আমাদেরকে জানিয়েছে। এবং মানুষ সবাই টিকা পাবে, বুস্টার ডোজ সবাই পাবে এবং প্রথম ডোজ, সেকেন্ড ডোজ এইটা সবাই পাবে, এটি তিনি নিশ্চিত করে বলেছেন যে করোনার যে টিকা এখন পর্যন্ত আনা হয়েছে বা টিকা আসবে, সব মিলিয়ে টিকা উদ্বৃত্ত থেকে যাবে, এমনটি জানিয়েছেন। এবং একটি বিষয় আমরা জানতে চেয়েছিলাম যে এই SMS সংক্রান্ত যে জটিলতা হচ্ছিল, গতকাল থেকেই মানুষ অনেক রাতে SMS পাচ্ছে, এই বিষয়গুলো একটু জানতে চেয়েছিলাম যে SMS সংক্রান্ত জটিলতা কিভাবে সমাধান করা যায়। তিনি জানিয়েছেন যে এই বিষয়ে আইসিটি মন্ত্রণালয় যেহেতু বিষয়টি দেখে, SMS পাঠায়, তো তাদের সাথে মন্ত্রী কথা বলবেন এবং কিভাবে এটি আরো আগে এনে এবং এই জটিলতা কিভাবে দূর করা যায়, এমনটি কিন্তু তিনি জানিয়েছেন এবং বলেছেন যে কেউ যেন SMS না পেয়ে টিকা কেন্দ্রে যে ভিড় না করেন, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। যে অনেক মানুষকে আমরা দেখেছি SMS না পেয়েও বুস্টার ডোজ দেওয়ার জন্য টিকা কেন্দ্রে যাচ্ছেন, এটি এক ধরনের জটিলতা তৈরি হচ্ছে, করোনা সংক্রমণের ঝুঁকি বাড়ছে, কারণ যারা বুস্টার ডোজ নিতে যাচ্ছেন তারা সবাই কিন্তু বৃদ্ধ, বয়স্ক, যে কারণে কিন্তু মন্ত্রী বলেছেন যে কেউ SMS না পাওয়া পর্যন্ত টিকা কেন্দ্রে বুস্টার ডোজের জন্য যাবেন না, এটি কিন্তু আসলে বলেছেন আমাদের। আশিক, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, টিকা কার্যক্রমে আরো খবর জানবো আমাদের সহকর্মী আরিফুর রহমান সবুজের কাছ থেকে। তিনি আমাদের সাথে যোগ দিয়েছেন চট্টগ্রাম থেকে। সবুজ, চট্টগ্রাম শহরে টিকা কার্যক্রমের কি অবস্থা সেটি জানতে চাই একটু আপনার কাছে। শালা মূলত গতকাল থেকে চট্টগ্রামে টিকা কার্যক্রম অর্থাৎ বুস্টার ডোজের যে কার্যক্রম সেটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে, সেটি উপজেলা পর্যায়ে ছিল। আজকে মূলত মহানগরী থেকে মহানগরীর 3টি কেন্দ্রে এই টিকা কার্যক্রম শুরু হয়েছে। চট্টগ্রাম জেনারেল হাসপাতালে সকাল থেকে, সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতালে সকাল থেকে শুরু হচ্ছে, বন্দর হাসপাতালে সকালে শুরু হয়েছে, এটি সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায়, এবং দুপুর 2টা থেকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে এই টিকা কার্যক্রম শুরু হবে, সেটি জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনায়। এখানকার যে টিকা কার্যক্রম, এখানে মূলত 100 ডোজ দেয়া হয়েছে আজকে, মূলত প্রথম এবং দ্বিতীয় ডোজের সাথে মূলত 5 ভাগের 1 ভাগ বুস্টার ডোজ হিসেবে দেওয়া হচ্ছে। সেই হিসাবে 100 ডোজ আজকে SMS পাঠানো হয়েছিল, তাদের টিকা কার্যক্রম চলছে, এখন প্রায় শেষের দিকে। এই যে পরিধি, অর্থাৎ 100 ডোজ দেওয়া হচ্ছে, এটি আগামীকাল থেকে এই সংখ্যাটি আরো বাড়ানো হবে এবং এর পাশাপাশি কেন্দ্র অর্থাৎ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় প্রথম এবং দ্বিতীয় ডোজের মোট 9টি কেন্দ্রে টিকা দেওয়া হচ্ছে। এই কেন্দ্রগুলোতে ধীরে ধীরে অর্থাৎ কালকে বা পরশু দিন থেকে এই জায়গাটিতে বাড়া হবে এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ কেন্দ্র একটি বড় কেন্দ্র টিকার, সেটিতে শুরু হবে আগামী 2 তারিখ থেকে, আগামী বছরের শুরুর দিকে অর্থাৎ। এর পাশাপাশি উপজেলাগুলোতে যেহেতু চট্টগ্রামের মোট 15টি উপজেলা রয়েছে, এই 15টি উপজেলাতে গতকালকে 3টিতে শুরু হয়েছিল, আজকে আরও বেশ কয়েকটিতে বাড়ানো হয়েছে এবং এর পাশাপাশি ধীরে ধীরে মূলত তাদের যে আনুষঙ্গিক কাজগুলো অর্থাৎ বুস্টার ডোজের আগে যে আনুষঙ্গিক কিছু কাজ রয়েছে, যেসব অর্থাৎ কারা কারা এই টিকা নিয়েছেন প্রথম এবং দ্বিতীয় ডোজের, তাদের তালিকা তৈরি করার পর SMS পাঠানো সহ বা তৃতীয় ডোজের বুস্টার ডোজের টিকা হাতে পাওয়ার প্রেক্ষিতে মূলত এই কার্যক্রমটি বাড়ানো হয় এবং এটি শুরু হবে অচিরেই প্রত্যেকটি উপজেলায়। ধন্যবাদ আপনাকে। ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাবের 2 ক্যাটাগরিতে সেরার পুরস্কার পেয়েছেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রিয়াজ রায়হান। অপরাধ ও মাদক চোরাচালান নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্যই এই স্বীকৃতি। সকালে ক্র্যাবের বার্ষিক সাধারণ সভায় এই ঘোষণা দেওয়া হয়।
এ সময় রিয়াজ রায়হানের করা প্রতিবেদনের প্রশংসা করেন বক্তারা। অনুষ্ঠানে আইনমন্ত্রী ও র্যাবের মহাপরিচালক বলেন, আইন শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকরা পুলিশকে সহায়তা করে যাচ্ছেন। সাংবাদিকদের করা বিভিন্ন প্রতিবেদনে আইন শৃঙ্খলা বাহিনী নানা পদক্ষেপ নিতে পারে। জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম ক্রাইম রিপোর্টারদের সত্যতা ও নিষ্ঠার মাধ্যমে পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানান। এবছর যমুনা টিভির সিনিয়র রিপোর্টার রিয়াজ রায়হান সহ এবছর ক্র্যাব পুরস্কার পেয়েছেন 6 সাংবাদিক। আপনারা সবসময় বিভিন্ন অপপ্রচারকারী যারা আছে তাদের মুখোশ উন্মোচন করেছেন, আগামী তো উন্মোচন করবেন, এই প্রত্যাশা আমরা রাখছি। আপনাদের সাথে আপনাদের যে একটা চমৎকার সম্পর্ক সৃষ্টি হয়েছে, এই সম্পর্ক আগামী দিনও অটুট থাকবে, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবার কেন্দ্রীয়ভাবে বই উৎসব না হলেও স্কুলে স্কুলে পৌঁছে যাচ্ছে নতুন বই। চট্টগ্রামে বছরের প্রথম দিনে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে প্রায় 2 কোটি নতুন বই। এখন পর্যন্ত চাহিদার 70% বই পৌঁছেছে, যা স্কুলে স্কুলে বিতরণের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা অফিস। শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ। চট্টগ্রামের স্কুলগুলোতেও আসতে শুরু করেছে ঝকঝকে নতুন বই। তবে শতভাগ বই পাওয়া নিয়ে দেখা দিয়েছে সংশয়। মাধ্যমিক পর্যায়ে পুরো চট্টগ্রামে এবার মোট বইয়ের চাহিদা 1,19,52,902টি, কিন্তু এখন পর্যন্ত এসেছে মাত্র 71 লাখ বই, যা চাহিদার 60%-এরও কম। এক এক ক্লাসের বই এক এক প্রতিষ্ঠান ছাপানোর দায়িত্ব পেয়েছে, যেটা আমরা শুনেছি আর কি। তো সেক্ষেত্রে যেই প্রতিষ্ঠান একটু বেশি সক্ষম, তারা হয়তো তাড়াতাড়ি দিচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর বেশিরভাগ বই আসলেও মেলেনি নবম দশম শ্রেণীর বেশিরভাগ বই। কয়েকদিনের মধ্যে পাওয়ার আশা শিক্ষকদের। সব শ্রেণীরই বই আসতেছে, হয়তো একটা সাবজেক্ট এরকম আর কি, ওইভাবে একদম কোনো শ্রেণী সম্পূর্ণ আসে না এরকম কোনো বই নেই। প্রাথমিক পর্যায়ে 47,71,511টি বইয়ের চাহিদার বিপরীতে স্কুলগুলোতে পৌঁছেছে প্রায় 80% বই। 25,76,581টি বইয়ের বিপরীতে এখন পর্যন্ত 70% বই পেয়েছে মাদ্রাসাগুলো। ইবতেদায়ীর বই কিছু কম এসছে, সেটাও আমরা রিমাইন্ডারে দিয়েছি। আশা করছি ওনারা ওভারঅল বলেছেন যে বই এসে যাবে। এনসিটিভি থেকে আমাদেরকে বলা হয়েছে 2010 সাল থেকে বছরের প্রথম দিন উৎসবের মধ্য দিয়ে শিক্ষার্থীদের বিনামূল্যে নতুন পাঠ্য বই দিচ্ছে সরকার। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম। দরজায় কড়া নাড়ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। প্রথমবারের মতো পূর্বাঞ্চলে বসবে 26তম আসরের স্টল ও প্যাভিলিয়নের সাজসজ্জায় দিনরাত কাজ করছেন শ্রমিকরা। করোনার কারণে চলতি বছর মেলা না হয় এবার বেচাকেনা ভালো হবে এমন আশা করছেন ব্যবসায়ীরা। আয়োজক প্রতিষ্ঠান ইপিবি জানিয়েছে, মেলায় যাতায়াতের সুবিধার্থে রাজধানীর কুড়িল থেকে কম ভাড়ায় চলবে 30টি বাস। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রথমবারের মতো পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে শুরু হতে যাচ্ছে মেলার 26তম আসর। 1 জানুয়ারিতে পদ্মা উঠবে মেলার, তাই জোরে সোরে দিনরাত কাজ করছে শ্রমিকরা। দম ফেলার যেন ফুসরত নেই কারো। প্রস্তুতি তো পুরো দমে চলতেছে, যেভাবে দেখতেছি সব দিকে কাজ চলতেছে, কিন্তু তারপরও মনে হয় এত বড় একটা আয়োজন একটু আগের থেকে করলে ভালো হতো। আমরা আশাবাদী, আমরা 1 তারিখের ভিতরে ওপেনিং করার জন্য চেষ্টা করতেছি। আমাদের কাজ প্রায় গোছায় আসছে। ইনশাআল্লাহ আমাদের প্রস্তুতি শেষ পর্যায়ে, কাজের অগ্রগতিও অনেকটা হয়ে গেছে। আমরা ইনশাআল্লাহ 1 তারিখের আগেই চেষ্টা করব। প্যাভিলিয়ন ও স্টলের মূল কাঠামো দাঁড়িয়ে গেছে, চলছে সাজসজ্জার কাজ। তদারকি করছেন ঠিকাদার ও ব্যবসায়ীরা। 30 থেকে 40% স্টলের কাজ শুরু হয়েছে এবং তাও 50% কাজও হয় নাই। প্রশাসনিক প্রক্রিয়া সাথে সাথে এমন একটা সময় যে মেকিংয়ের জন্য 1 মাস সময় লাগে, 1 মাস সময় কেউই পায়নি। এবছর মেলায় দেশি বিদেশি 225টি প্রতিষ্ঠান স্টল বরাদ্দ পেয়েছে। থাকবে মাল্টিফাংশনাল হল, কনফারেন্স রুম, ফুড কোর্ট, মেডিকেল বুথ ও কিডস জোন। নিরাপত্তার জন্য বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। রয়েছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমও। নারায়ণগঞ্জ পুলিশ সুপারের তত্ত্বাবধানে প্রায় 1600 পুলিশ এবং ট্রাফিক এখানে কাজ করবে, যেন সাধারণ মানুষের কোনো ভোগান্তি না হয় সেই বিষয়টাই লক্ষ্য রেখে কাজ করা হচ্ছে।
২৬ একর জমির উপর নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন এই কেন্দ্রটি। এই ভেন্যুতে এখন থেকে প্রতি বছর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা অনুষ্ঠিত হবে। সিয়াম মিন্তে মাহফুজ, যমুনা নিউজ। ময়মনসিংহের গফরগাঁয়ের নিজ বাড়ির পাশ থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও স্বজনরা জানায়, কদম রসুল গ্রামের রাতে নিজ বাড়িতে বোনের সাথে ঘুমাতে যায় মারুফা। সকাল থেকে মারুফার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের জঙ্গলে মারুফার আংশিক পোড়া মরদেহ দেখতে পায় স্বজনরা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। মারুফাকে হত্যার পর দাহ্য পদার্থ দিয়ে পোড়ানোর চেষ্টা করা হয় বলে জানায় পুলিশ। চোরাবিটা জঙ্গলে পুরা অবস্থায় পেয়েছি। লাশের স্রোত থাল করে মর্গে প্রেরণ করা হইতেছে। এই ব্যাপারে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে। যৌন নিপীড়নের অভিযোগের বিচার না পেয়ে কিশোরগঞ্জে আত্মহননের পথ বেছে নিয়েছে এক স্কুল ছাত্রী। অভিযোগ আছে, স্কুলের সীমানা প্রাচীরের পাশে স্কুল ছাত্রী শান্তাকে নির্যাতন করে 3 যুবক। ভিডিও ধারণের পর সেটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেয় তারা। বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানিয়েও কোনো ফল মেলেনি। তাই সেদিন সন্ধ্যায় আত্মহত্যা করে সে। ঘটনা জানাজানি হওয়ার পর বিচারের দাবিতে আন্দোলন করছে স্থানীয়রা। 25 ডিসেম্বর নবম শ্রেণীর ভর্তি ফরম আনতে কিশোরগঞ্জের কটিয়াদির আনন্দ কিশোর স্কুলে যায় শান্তা। স্কুল প্রাঙ্গণ থেকেই মেয়েটিকে তুলে নিয়ে যায় 3 বখাটে আকাশ, আরমান ও ইমন। যৌন নিপীড়নের ভিডিও ধারণ করে তারা। মুখ বন্ধ রাখতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় বখাটে 3 যুবক। বিষয়টি স্কুল কর্তৃপক্ষকে জানিয়ে ওই সন্ধ্যায় আত্মহত্যা করে মেয়েটি। ঘটনাটি জানাজানির পর ফুঁসে উঠেছে সহপাঠী ও এলাকাবাসী। জড়িতদের সর্বোচ্চ শাস্তি চায় তারা। 48 ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও কেন গ্রেপ্তার করা হচ্ছে না, তার দাবিতে আমরা মানববন্ধন করছি। শান্তার মায়ের অভিযোগ, নির্যাতনের বিষয়টি জানার পরও পদক্ষেপ নেয়নি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। দ্রুত ব্যবস্থা নেওয়া হলে হয়তো বেঁচে থাকতো তার সন্তান। সিভিল সার্জন জানিয়েছেন, এরই মধ্যে শান্তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। আসামিদের ধরতে চলছে পুলিশি অভিযান। রিপোর্টের প্রেক্ষিতে এবং পরবর্তীতে ময়নাতদন্তের অফিসিয়াল রিপোর্ট আসার পর আমরা এই কিশোরীর মৃত্যুর সঠিক কারণ আমরা নিশ্চিত করতে পারব। আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে, তদন্ত করা হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এখনো আমরা হাতে পাইনি। 3 জনকে আসামি করে আত্মহত্যার প্ররোচনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন নিহতের মা শাহানা আক্তার। সুমাইয়া আরফিন অর্নি, যমুনা নিউজ। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে 177টি অভিযোগ তদন্ত করে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তা জানাতে মশিউর ডিজি গোলাম ফারুক সহ 6 কর্মকর্তা দুদকে হাজির হয়েছেন। সকাল 10:30 থেকে দুদক সচিব আনোয়ার হোসেন হাওলাদারের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের দল এই বিষয়ে শুনানি করছে। ডিজি ছাড়াও এই তলবে উপস্থিত হয়েছে একজন উপপরিচালক ও 4 জন পরিচালক। দুদক জানিয়েছে, মাউশির বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে প্রতিষ্ঠানের বিধি বিধান লঙ্ঘন ও নানা অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে দুদকের তফসিলভুক্ত অপরাধগুলো আমলে অনুসন্ধান করছে। সব জল্পনার অবসান ঘটিয়ে বার্সেলোনায় যোগ দিলেন স্প্যানিশ উইঙ্গার ফেরান তোরেস। সিটি থেকে এই উইঙ্গারকে দলে ভেড়াতে 535 কোটি টাকা খরচ হয়েছে বার্সার। ডেম্বেলে, ব্রেথওয়েটের লম্বা ইনজুরি, অসুস্থতা, এগুয়েরের অবসরের পর স্ট্রাইকার সংকটে পড়েছে বার্সেলোনা। মাঠের খেলায় পড়ছে যার প্রভাব। আর যে কারণে আর্থিক সংকটের পরও ফেরান তোরেসকে দলে ভেড়ালো বার্সা। তবে 535 কোটি টাকার বিশাল এই অঙ্ক ম্যান সিটিকে নগদে পরিশোধ করবে না কাতালান ক্লাবটি। 5 কিস্তিতে এই অর্থ পরিশোধ করবে জাবের দল। জানুয়ারিতে শুরু হতে যাওয়া দল বদলের বাজারে ফেরানকে নিবন্ধন করবে বার্সেলোনা।
ডিয়েগো ম্যারাডোনার পর এবার না ফেরার দেশে পাড়ি দিলেন তার ছোট ভাই হুগো ম্যারাডোনা। ডিয়েগোর চেয়ে 9 বছরের ছোট হুগো ম্যারাডোনার বয়স হয়েছিল 52 বছর। নেপলসের নিজ বাড়িতে মঙ্গলবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন হুগো। বড় ভাই ডিয়েগোর হাত ধরে 1987 সালে 18 বছর বয়সে নাপোলিতে যোগ দিয়েছিলেন হুগো, কিন্তু প্রত্যাশা পূরণে ব্যর্থ হয় তাকে ধারে পাঠানো হয় আরেক ইতালিয়ান ক্লাব আসকোলিতে। এল তুর্কো নামে পরিচিত হুগো খেলেছেন আর্জেন্টিনা, উরুগুয়ে, ইতালি, অস্ট্রিয়া, কানাডা ও জাপানের ঘরোয়া ফুটবলে। দুপুরের বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে আমি বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে আপনাদের সাথে ফিরবেন সহকর্মী মৌসুমী আহমেদ লোপা। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।